আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউকে কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেন সম্পর্কে আরো বিস্তারিত জানবো। আজকে হচ্ছে তার পর্ব 2। তো চলো শুরু করি। তো গত পর্বে আমরা লেনদেনের কিছু বেসিক সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা এই অধ্যায়ের আরো কিছু থিওরি বা বিস্তারিত যেগুলো তোমাদের এমসিকিউতে আসতে পারে সেগুলো সম্পর্কে জানবো। তো গত পর্বে আমি তোমাদেরকে হিসাব সমীকরণ সম্পর্কে কিছু ধারণা দিয়েছিলাম। তো এখন এই হিসাব সমীকরণের যে উপাদানগুলো, এই উপাদানগুলো সম্পর্কে আজকে তোমাদের আমি কিছু ধারণা দেব। তো আগে আমরা একটু মনে করি যে হিসাব সমীকরণটি হলো এ সমান সমান এ প্লাস ও ই। আমরা সবাই জানি যে এ দিয়ে বোঝায় সম্পদ, এল দিয়ে বোঝায় দায়, আর ও ই দিয়ে বোঝায় মালিকানা সত্ত্ব। এখন এই যে এ বা ব্যবসায়ের সম্পদ, এই সম্পদটা আসলে কি? সম্পদ বলতে বোঝায় অর্থনৈতিক পরিসম্পদ যা কোনো ব্যবসায়ের মালিকানাধীন থাকে এবং মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয়। এটাই আসলে সম্পদ। এখন সহজ কথায় বলতে গেলে তোমরা এটা সবাই জানো যে তোমাদের ব্যবসার সম্পদগুলো কি কি। সম্পদগুলো বলতে আমাদের আসবাবপত্র, তারপরে দালান কোঠা, যেগুলো আমাদের স্থায়ীভাবে আমাদের কাছে থাকে, এগুলো তো আমাদের জন্য সম্পদ। এছাড়াও আরো কিছু কিছু সম্পদ আছে, যেমন নগদ টাকা, সমাপনী মজুত পণ্য। এগুলো সম্পর্কে তোমরা আসলে পরে বুঝতে পারবা। আপাতত তোমরা এতটুকু মনে রাখলেই চলবে। ঠিক আছে? এরপরে দেখো, দায়। ব্যবসায়ের মোট সম্পদের ওপর তৃতীয় পক্ষের দাবি হলো দায়। অর্থাৎ এক কথায় বলতে গেলে, যখন তোমার ব্যবসার কোনো পাওনাদার থাকবে, বা পাওনাদার বলতে যে আমার কাছে টাকা পায়, বা তোমার ব্যবসায়ের কাছে যদি কেউ টাকা পায়, তখন ওইটাই তোমার জন্য দায় হবে। কারণ ওইটা আমাকে একটা নির্দিষ্ট সময় পরে কি করতে হবে, পরিশোধ করতে হবে। তো এটা আমার জন্য মাথায় কি একটা বোঝা। এর জন্যই এটা আমার জন্য কি দায় হবে। তো দায়ের একটা উদাহরণ পাওনাদার। কারণ যখন তুমি বাকিতে পণ্য বিক্রি করবা, ধরো তোমার একটা দোকান আছে, মুদির দোকান। সেখানে তুমি বাকিতে আলু কিনছো, ঠিক আছে? তো তোমার অবশ্যই কি করতে হবে, আলুর জন্য পরবর্তীতে টাকাগুলো পরিশোধ করতে হবে। ঠিক আছে? তা এটা কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমি টাকাটা পরিশোধ করছি, তো ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা আমার মধ্যে একটা বোঝা যে আমাকে টাকাটা পরিশোধ করতে হবে। তো এই জিনিসটাই কি আমার দায়। এরপরে দেখো, মালিকানা সত্ত্ব। ব্যবসায়ের মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই মালিকানা সত্ত্ব। মানে এক কথায়, ব্যবসায়ের মোট সম্পদের উপর মালিকের যে দাবি, তাই মালিকানা সত্ত্ব। মানে মালিকের যে দাবিটা থাকে সেটাই মালিকানা সত্ত্ব। এখন এই মালিকানা সত্ত্বের উপাদান 4টা। সেটা মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। তোমাদের কোশ্চেনে আসতে পারে যে মালিকানা সত্ত্বের উপাদান কয়টা, বা মালিকানা সত্ত্বের উপাদানগুলো কি কি। তখন তোমরা এই 4টা লিখে দিবা যে মালিকানা সত্ত্বের উপাদান 4টি, যথা মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। এখন তোমাদের এটা এমসিকিউতেও আসতে পারে, বা জ্ঞানমূলকেও আসতে পারে। তো যেখানে আসুক তোমরা এই 4টা উপাদান মনে রাখবো, তাহলেই হবে। হ্যাঁ, এখন দেখো, পরবর্তীতে আছে হিসাব সমীকরণের বর্ধিত রূপ। আচ্ছা, আমরা তো হিসাব সমীকরণটা এই যে উপরে জানি যে এ সমান সমান এ প্লাস ও ই। তো এটা আমাদের হিসাব সমীকরণের যে মৌলিক যে সূত্রটা, সেটা। আর এখন এটাকে ভাঙালে, মানে এক কথা বলতে গেলে, হিসাব সমীকরণের বর্ধিত রূপের মধ্যে এই যে ও ইটা আছে, এই ও ইটাকে ভাঙাইলে এই যে এই সূত্রটা বের হবে। মানে তোমার এ আর এল সেম থাকবে। ও ইটাকে ভাঙাইলে, ওই যে আমি একটু আগে তোমাদের বলছিলাম যে মালিকানা সত্ত্বের মানে উপাদান 4টা। মালিকানা সত্ত্ব তো ও ই দিয়ে বোঝায় মালিকানা সত্ত্ব। আর মালিকানা সত্ত্বের উপাদানগুলো কি কি? মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। তো এখন এই ও ইটাকে যদি আমি ভাঙাই, তাহলে কি হবে? আমাদের এই 4টা উপাদান বের হবে, তাই না? তো সেই ও ইটাকেই এই 4টা উপাদানে কি করছে, ভাঙাইছে নিচে। তো সূত্রটা সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি। তো সি দিয়ে বোঝায় মূলধন, আর দিয়ে বোঝায় আয়, ই এক্স দিয়ে বোঝায় খরচ বা ব্যয়,
ডি দিয়ে বোঝায় হচ্ছে উত্তোলন। তো দেখো আমাদের যে চারটা উপাদান, এখানেও কি এই চারটা উপাদান আসছে না? তো সেটাই আমি তোমাদেরকে বুঝাতে চাইছি যে এই ওইটাকে ভাঙালে হচ্ছে এই চারটা উপাদান আসবে। তো যখন তোমাদের পরীক্ষার সময় হিসাব সমীকরণের বর্ধিত রূপটা জানতে যাবে, তখন হচ্ছে তোমরা এই সূত্রটা লিখে দিবা। এই সূত্রটা লিখে দিবা, এটা এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা প্রায় প্রায় আসে। তো বর্ধিত রূপ চালে হচ্ছে তোমরা এই সূত্রটা লিখবা। আর এখানে হচ্ছে এই বর্ধিত রূপের যেই মানে কোনটা দিয়ে কি বোঝায় সেগুলো আমি তোমাদের বোঝার সুবিধার্থে এগুলো লিখে দিছি। তো যখন তোমাদেরকে মালিকানা সত্ত্ব নির্ণয় করতে বলবে, তখন তোমরা হচ্ছে এই কাজটা করবে। এটা আমরা পরবর্তীতে যখন ম্যাথ করব তখন আরো বিস্তারিত জানবো। আজকের ক্লাসে এই পর্যন্তই। আজকে আমি তোমাদের শুধুমাত্র এই লেনদেন অধ্যায়ের আরো কিছু এমসিকিউ আকারে যে বেসিক গুলো আছে সেই সম্পর্কে ধারণা দিয়েছি। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে লেনদেন মানে প্রত্যেকটি ঘটনা থেকে কিভাবে লেনদেন চিহ্নিতকরণ করতে হবে, তারপরে ওই লেনদেন দিয়ে কিভাবে ম্যাথ করতে হবে, এই সম্পর্কে আমি তোমাকে ধারণা দিব এবং ম্যাথ করেও দেখিয়ে দিব। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।